ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এটা নিয়ে আলোচনা করতে থাকবো। আসলে অ্যানিমিয়া জিনিসটা মানে আমাদের ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন কম আছে, লেস হিমোগ্লোবিন। এবং এই হিমোগ্লোবিন ব্লাডে নর্মালের থেকে কম আছে। নর্মাল যে একটা ভ্যালু থাকে, এইজ সেক্স অনুযায়ী ভ্যালু ডিফার করতে পারে, তো নর্মাল থেকে কম আছে। সো যদি অক্সিজেন কম থাকে, অক্সিজেন বডির যে টিস্যুগুলো আছে, বিভিন্ন ধরনের টিস্যু, ব্রেইন ধরো বা সব কিডনি ধরো, তো সব জায়গায় কম পৌঁছাবে, রাইট? তাহলে এই যে যে অক্সিজেন কম পৌঁছাচ্ছে তাকে, তাহলে এর ফলে আমরা বলতেছি যে ওই জায়গাগুলো অ্যাফেক্টেড হচ্ছে। চিন্তা করো যে একটা ট্রাক, হিমোগ্লোবিন একটা ট্রাক, এবং এই ট্রাকগুলো মিল অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যায়, আমরা জানি। তো হিমোগ্লোবিন যদি কম থাকে, ফলে পার্সেন্টের সব বডিতে বাট অর্গানে অক্সিজেন কম পৌঁছাবে, এবং আলটিমেটলি উইকনেস, ফ্যাটিক, প্যালোর, ব্রেথলেসনেস, এই জিনিসগুলো হবে। এখন ম্যাক্রোসাইটিক বলতে আমরা জানি যে এখানে এই পার্সনের বডিতে যে আরবিসিগুলো থাকে সেগুলো লার্জ সাইজের হয়, এবং রেড ব্লাড সেলগুলো নর্মালের থেকে লার্জার হয়ে যায়। নর্মালি রেড ব্লাড সেলের সাইজ ধরো 7 থেকে 8 মাইক্রোমিটার। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে আরবিসি আরো অনেক বেশি লার্জ হয়ে যায়। এবং আরবিসি লার্জ যেটা আমরা কিভাবে বুঝি, আমরা যখন একটা সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট করি, ব্লাড পিকচারে আমরা দেখতে পারি যে ওইখানে এমসিভি, যেটা এমসিভি এটা ধরো 96 ফেমটোলিটার এফটি, 96 ফেমটোলিটার থেকে বেশি হয়ে গেছে। নর্মালি নর্মালি আমরা বলি যে 76 থেকে 96 ফেমটোলিটার, এটা হচ্ছে নর্মাল ভ্যালু। তো যদি এটা 96 থেকে বেশি হয়ে যায়, সেটাকে ম্যাক্রোসাইটিক বলি, বা মানে সেটা ম্যাক্রোসাইটিক বা বড় আরবিসি, মিন কর্পাসকোলার ভলিউম, এমসিবি দেখে আমরা বুঝি। এটা আমরা জানি। এবং আরবিসি কেন লার্জ হয়? কারণ নর্মালি একটা চিন্তা করো যে একটা আহ, মানে আরবিসি সেটা গ্রো করতেছে, এবং এটা গ্রো করার জন্য এখানে মানে ডিএনএ, তারপর হচ্ছে সেল ডিভিশন, এগুলা ঠিকঠাকভাবে লাগবে। তাহলে এই ডিএনএ যেটা ধরো প্রপারলি তৈরি হইতে পারে নাই। এখন ডিএনএ যদি প্রপারলি তৈরি না হইতে পারে, সেটা কেন না হইতে পারে প্রপারলি? সেটা বিভিন্ন কারণ হতে পারে, আমরা বলতেছি, বাট ডিএনএ প্রপারলি তৈরি হয়নি, অথবা ধরো নিউক্লিয়াস প্রপারলি মানে ডিভাইড করতে পারতেছে না, এবং সাইটোপ্লাজম জাস্ট গ্রো করে যাচ্ছে। সো এর ফলে দুইটা নর্মাল আরবিসি তৈরির থেকে এরা কি করে, একটাই আরবিসি তৈরি করে, বাট সেটা বড় সাইজের তৈরি করে। তো এই যে যে একটা বিষয় যে ডিএনএ ঠিকঠাকভাবে তৈরি হয় নাই, এবং আমাদের সাইটোপ্লাজম জাস্ট ডেভেলপ করতেছে, নিউক্লিয়াস ডিভাইড করতেছে না, ফলে একটা সেলই বড় সাইজের হচ্ছে। এবং ফলে দুইটা নর্মাল আরবিসি থেকে একটা ওভার সাইজ আরবিসি তৈরি করতেছে, এটাই ম্যাক্রোসাইট বলি। এবং এই যে যে ডিএনএ ঠিকঠাক তৈরি হইতে পারতেছে না, এটার জন্য ভিটামিন বি 12, তারপর ফলিক অ্যাসিড, বা যেটাকে আমরা বলি ভিটামিন বি 9, এই জিনিসগুলো রেসপন্সিবল থাকতে পারে। মেগালোব্লাস্টিক যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এটা মানে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক। আর আরেকটা এটা হচ্ছে মেইনলি ভিটামিন বি 12 অথবা ভিটামিন বি 9 বা ফলিক অ্যাসিড বা ফলেটের ডেফিসিয়েন্সিতে হয়। আর আরেকটা হচ্ছে নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এটাই মোস্ট ইম্পর্টেন্ট টাইম। মেগালোব্লাস্টিক যেটা, নন মেগালোব্লাস্টিক যেটা, এটার মধ্যে এখানে ডিএনএ সিনথেসিসটা মেনলি ডিফেক্টিভ থাকে। আর নন মেগালোব্লাস্টিকে মেনলি ডিএনএ সিনথেসিস নর্মাল, বাট আরবিসি হয়তো বা আদার কারণে পার্সনটা অ্যালকোহলিজমের ভুগতেছে, অ্যালকোহল নিচ্ছে অনেক, লিভার ডিজিজ আছে, বা তার হাইপোথাইরয়েডিজম আছে, বা এই সকল কারণে এরকম হইতে পারে। আচ্ছা, এরপরে আসো যে তাহলে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়ার কারণ দুইটা, একটা হচ্ছে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, আর একটা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। আর ভিটামিন বি 12 এবং ফলিক অ্যাসিড এগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ ধরো কোনো ভিটামিন বি 12 নাই, তাহলে ডিএনএ সিনথেসিস ঠিক করে হবে না, এবং আলটিমেটলি সেল ডিভিশন ঠিক করে হবে না, এবং অ্যাবনর্মালি লার্জ আরবিসি থাকবে, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া হবে। আহ, এটাই আর কি এখানে আলাদা করে জানা লাগবে। আর ভিটামিন বি 12 ডিফিসিয়েন্সি যেটা, এটা কেন হইতে পারে? আইদার পার্সেন্টের ডিক্রিজ ইনটেক, ঠিকঠাক খাচ্ছে না ভিটামিন বি 12, অথবা অ্যাবজর্পশনে কোনো প্রবলেম আছে, অথবা রিকোয়ারমেন্ট অনেক বেশি বেড়ে গেছে, অথবা কোনো ড্রাগস ইনডিউসডও হইতে পারে। তো ডিক্রিজ ইনটেক, যেমন ধরো ভিটামিন বি 12 মেইনলি অ্যানিমাল সোর্স, মনে রাখবা। হ্যাঁ, কোনো মানে আমরা অ্যানিমাল যে ফুডগুলো থাকে, যেমন ধরো মিট, তারপরে ফিশ, তারপরে এগ, তারপরে মিল্ক, এই জায়গায় হচ্ছে মানে ভিটামিন বি 12 থাকে। সো নো অ্যানিমাল প্রোডাক্টস, যদি অনেক দিন ধরে মানে কেউ ধরো ভেজিটেরিয়ান, সো তোমাকে যদি একটা কেস সিনারিও দেয় যে কেউ ভেজিটেরিয়ান, সে কোনো অ্যানিমাল জিনিস খায় না, তাহলে তার ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হইতে পারে। স্ট্রিক্ট ভেজিটেরিয়ান যারা যারা স্পেশালি ভ্যাগান, তাদের ক্ষেত্রে এটা হওয়ার রিস্ক বেশি থাকে। আর পেশেন্টের ধরো ভিটামিন বি 12 খাইছে এনাফ, বাট এটা অ্যাবজর্ব হইতে পারতেছে না। ধরো এটা অ্যাবজর্ব যদি না হতে পারে, তাহলে কিন্তু প্রবলেম হয়। যেমন পার্সনের স্টোমাকে কোনো গ্যাস্ট্রিক প্রবলেম থাকতে পারে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল যেটা, এটা কোনো ডিফিসিয়েন্সি যদি থাকে, এটা আমাদের ভিটামিন বি 12 কে অ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে এটা একটা প্রোটিন, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, এবং এটা প্যারিটাল সেল অফ স্টোমাক থেকে আসে, তৈরি হয়। এবং এটাকে একটা বাসের মতো চিন্তা করো। এরা কি করে, ভিটামিন বি 12কে প্যাসেঞ্জারের মতো ক্যারি করে নিয়ে যায়, ক্যারি করে নিয়ে গিয়ে মানে
আমরা বলি যে টার্মিনাল আইলিয়ামে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? টার্মিনাল আইলিয়াম। কারণ ভিটামিন বি12 অ্যাবজর্পশন হয় টার্মিনাল আইলিয়ামে। ফলে ওই জায়গায় ক্যারি করে নিয়ে যায়। এখন এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসিলি যদি না থাকে, ভিটামিন বি12 ক্যারি করে নিয়ে যেতে পারবে না, ভিটামিন বি12 অ্যাবজর্পশন নিতে পারবে না, ডিফিসিয়েন্সি হবে। আরেকটা টার্ম আছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। এটা নিয়ে একটু কথা বলি। মানে এটা একটা অটোইমিউন ডিজিজ। অ্যাকচুয়ালি আমাদের বডি কি করে, আমাদের প্যারিটাল সেল, ইন্ট্রিনসিক ফ্যাক্টর এগুলোকে মিস্টেকলি অ্যাটাক করে। ফলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর কমে যাবে, ভিটামিন বি12 অ্যাবজর্পশন হইতে পারবে না, এবং মানে অটোইমিউন একটা কন্ডিশন। আমাদের বডির নিজের ইমিউন সিস্টেম আমাদের বডির নিজের প্যারিটাল সেল বা ইন্ট্রিনসিক ফ্যাক্টরকে মানে ডিস্টার্ব করে দিচ্ছে। প্যারিটাল সেলকে যদি ধ্বংস করে দেয়, তাহলে ওইটার ইন্টেনসিভ ফ্যাক্টর তৈরি করতে পারবে না, ফলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে, কারণ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হচ্ছে। আরেকটা হচ্ছে কারো যদি টোটাল বা পার্শিয়াল গ্যাস্ট্রিকটমি করা হয়, তাহলে স্টোমাকের পার্ট বা টোটাল স্টোমাক কেটে ফেলা হয়েছে, ফলে প্যারিটাল সেল কম থাকবে এবং আলটিমেটলি ভিটামিন বি12 অ্যাবজর্পশন হবে না, বা ইন্টেনসিভ ফ্যাক্টর যদি কনজেনিটালি ল্যাক থাকে এরকমও হইতে পারে। ইন্টেস্টাইনাল কজ হইতে পারে, যেমন স্মল ইন্টেস্টাইনাল কোনো ডিজিজ আছে, কোনো মেল অ্যাবজর্পশন সিনড্রোম আছে, এরকম হইতে পারে, বা টেপোর্মের কারণে, বা কৃমি যেটা এটার কারণে হইতে পারে, বা রিকোয়ারমেন্ট বেড়ে গেছে প্রেগনেন্সির টাইমে, বা যাদের হাইপারথাইরয়েডিজম থাকে, বডি মেটাবলিজম বেশি হয়, সেই সকল ক্ষেত্রে, ইভেন যাদের ক্যান্সার থাকে, ডিসিমেটেড ক্যান্সার, তাদের ক্ষেত্রে এরকম হইতে পারে। ড্রাগ বা আদার কজের মধ্যে আমরা বলি যে যাদের কোনিক প্যানক্রিয়াটাইটিস থাকে, হ্যাঁ, তাদেরও কিন্তু এরকম হইতে পারে, কারণ ওই জায়গায় কিছুটা ম্যালঅবজর্পশন টাইপের থাকে। আর স্যালিসাইলিক অ্যাসিড, যারা প্যারাঅ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড নামে একটা মেডিকেশন, এটার কারণে হইতে পারে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। আর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি মেইনলি মনে রাখবা যে ফলিক অ্যাসিড যেটা, এটাও সেম ইনটেক আইদার কম হয়েছে, অ্যাবজর্পশন কম হয়েছে, রিকোয়ারমেন্ট বেশি, অথবা ড্রাগস। তো মেইনলি এরা থাকে হচ্ছে মনে রাখবা গ্রিন লিফি ভেজিটেবলস যারা খায়, গ্রিন লিফি ভেজিটেবলস বা ফ্রুটস, এই সকল জায়গায় মেইনলি ফলিক অ্যাসিড থাকে। এবং অ্যালকোহল যারা অনেক বেশি নেয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ডিফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। আর যাদের ম্যালাবজর্পশন সিনড্রোম বা সিলিয়াক ডিজিজ আছে, ট্রপিক্যাল স্প্রু, এটা এক ধরনের ম্যালাবজর্পশন সিনড্রোম থাকে, বা যাদের প্রেগনেন্সিতে ডিমান্ড বেড়ে গেছে, বা যাদের হেমোলাইটিক অ্যানিমিয়া আছে, মায়োলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার আছে, বা প্রেগনেন্সি ল্যাকটেশন হাইপারথাইরিজমের কারণে বা ক্যান্সারের কারণে রিকোয়ারমেন্ট বাড়ছে, ড্রাগ যেমন ফিনাইটুইন, তারপরে মেথোট্রিক্সেট, এই যে ড্রাগগুলোর কথা বললাম, ফিনাইটুইন অ্যান্টিপিলিপটিক একটা ড্রাগ, মেথোট্রিক্সেট ড্রাগটা বিভিন্ন কাজে ইউজ হয়। আমরা বলি ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস থেকে শুরু করে অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে মেথোট্রিক্সেট ইউজ করা যায়। তাহলে এই মেথোট্রিক্সেট ড্রাগগুলো কিন্তু আলটিমেটলি, বা ফিনাইটিন ড্রাগগুলো কিন্তু আলটিমেটলি ভিটামিন বি9 ডেফিসিয়েন্সি করতে পারে। এটা একটু জানলে এরপর আসলে যে নন মেগালোব্লাস্টিক কজের মধ্যে কোনিক অ্যালকোহলিজম, হেমোলাইটিক অ্যানিমিয়া, তারপর হচ্ছে তোমার লিভার ডিজিজ, এই সকল কারণ কিন্তু অ্যাসোসিয়েটেড আছে, হাইপোথাইরিজম। আচ্ছা, এখন আমি ম্যাক্রোসাইটিক যে অ্যানিমিয়া, এই ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া কি ইনভেস্টিগেশন করবো? পেশেন্টের আইজুজাল, উইকনেস, প্যালোর, ফ্যাটিক, এগুলো তো থাকবেই। এবং সিবিসিতে অনেক বেশি এমসিভি ভ্যালুটা বেশি থাকবে, দেখা যাবে 115 ফর এক্সাম্পল, 115 ফেমিলিটার। তার মানে কি? এটা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। তো মেগালোব্লাস্টিক নাকি নন মেগালোব্লাস্টিক, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম বা পিবিএফ করব, এবং পিবিএফ করার পরে আমরা এখানে দেখবো যে ম্যাক্রো পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে ফার্স্ট অফ অল তো আমরা 3 মেজর ফাইন্ডিং পাবো। একটা হচ্ছে ম্যাক্রো ওভালোসাইট আমরা বলি, অর্থাৎ লার্জ সাইজের ওভাল শেপ আরবিসি পাবো, এটাকে ম্যাক্রো ওভালোসাইট বলা হয়, এটা একটা হলমার্ক। তা বাদে কেন তারা ওভাল শেপ হয়? কারণ ডিএনএ সিনথেসিস যেহেতু অ্যাবনর্মাল হয়ে যায়, সেল অ্যাবনর্মালি ম্যাচুর হয়, এবং নর্মাল রাউন্ড আরবিসির থেকে এটা লার্জ ওভাল শেপ হয়ে যায়। আরেকটা হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে হাইপার সেগমেন্টেড আরবিসি, এটা মনে রাখবা। হাইপার মানে আরবিসি না, সরি ভুল বলছি, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল মানে নর্মালি কি হয়, নর্মাল নিউট্রোফিলের ধরো এই যে একটা নিউট্রোফিল, এটার মধ্যে 3টা বা 4টা, মানে 3টা বা 3টা থেকে 5টা লোব থাকে। বাট যদি লোব সংখ্যা 6টা বা 7 অথবা 8 এরকম 6-এর বেশি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা হাইপার সেগমেন্টেড, মানে অনেকগুলো সেগমেন্টে ভাগ হয়ে গেছে, এটা বলি। তো 5টা লোবের যদি বেশি হয়, ওভারঅল কথা 5টা লোবের বেশি হইলে সেটাকে বলি হাইপার সেগমেন্টেড। এবং স্পেশালি যদি 5%-এর বেশি নিউট্রোফিলেরই এরকম থাকে, তাহলে আমি সেটাকে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল বলতে পারি। এই কন্ডিশনটা আছে পার্সেন্টার। এবং এটা কেন হয়? কারণ ডিএনএ সিনথেসিস ডিফেক্টিভ হওয়ার কারণে নিউট্রোফিলও প্রপারলি ম্যাচুর করতে পারে না। এবং এটা এখন ইম্পর্টেন্ট, কারণ এটা আর্লি সাইন অফ ভিটামিন বি12 বা ফলেট ডেফিসিয়েন্সি, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। আচ্ছা, আর তারপরে তারপরে এখানে আমরা অ্যানাইসোপয়কুলোসাইটোসিসও পাইতে পারি, যে অ্যানাইসো মানে ডিফারেন্ট সাইজের আরবিসি, আর ডিফারেন্ট শেপের আরবিসি আমরা পাইতে পারি। কেন? কারণ হচ্ছে বোন ম্যারো অ্যাবনর্মাল আরবিসি যেহেতু বানাচ্ছে, এরা ভেরি লার্জ, ওভাল এবং সাইজ শেপেও ভ্যারিয়েশন থাকতে পারে। তার মানে ম্যাক্রোসাইটোসিস, এবং আমরা এখানে দেখা যায় যে ম্যাক্রোসাইটোসিস, রেটিকুলোসাইট কাউন্ট রিডিউস হইতে পারে, এরকম হইতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া রিয়ারলি হইতে পারে, বাট এগুলো মেইন ফাইন্ডিংস না। এখন আসলে আমরা এগুলো বললাম পিবিএফ ফাইন্ডিংসে মেইনলি ফাইন্ডিংসগুলো পাবো। আর বোন ম্যারো যদি আমরা এক্সামিনেশন করি, তাহলে আমরা কি পাবো? তাহলে হচ্ছে ধরো সাপোজ তুমি এখনো শিওর না পিবিএফ করে, তাহলে তুমি বোন ম্যারো এক্সামিনেশন করবা, এটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। এটাতে আমরা যদি করি, তাহলে বোন ম্যারো তো কারণ এখানে দেখো বোন ম্যারোটা হাইপার সেলুলার থাকবে, কারণ বোন ম্যারো প্রোডাকশন মানে আরবিসি প্রোডাকশনের জন্য হাইলি ট্রাই করতেছে, কারণ ডিএনএ সিনথেসিস ডিফেক্টিভ।
এই কারণে যেটা হয়েছে যে প্রপারলি সেলগুলো ম্যাচুর হচ্ছে না। অ্যানিমিয়া দেখে আমাদের হাইপার সেলুলার বোন ম্যারো হবে, আমাদের বোন ম্যারো ট্রাই করতেছে খুব আরবিসি প্রোডাকশন করতে, বাট আলটিমেটলি এগুলো ডিএনএ ডিফেক্টিভের কারণে, ডিএনএ সিনথেসিস ডিফেক্টিভের কারণে আলটিমেটলি এগুলো প্রপারলি ম্যাচুর করতে পারতেছে না, ফলে ম্যারো বেশি ক্রাউডেড এবং ইমম্যাচুর সেল দ্বারা ভরে যায়। তো এই যে ইমম্যাচুর সেল দ্বারা ভরে যায়, এটাকে বলা হয় মেগালোব্লাস্ট। মানে ম্যাচুর না হয়ে লার্জ অ্যাবনর্মাল ইউথারাইড প্রিকারসরই মানে বোন ম্যারোতে যখন থাকে সেটাকে মেগালোব্লাস্ট বলি। নর্মাল একটি ইরিথ্রোব্লাস্টের থেকে বেশ মানে বড় সাইজের হয় এবং ডিফেক্টিভ ডিএনএ সিনথেসিসই মেইনলি দায়ী। তার মানে মেগা মেগা মানে লার্জ সাইজের, ব্লাস্ট মানে ইমম্যাচুর প্রিকারসর সেল, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো যে আমরা এই যে মেগালোব্লাস্টের কথা বললাম, তো এখানে দেখা যায় ধরো দুইটা চিলড্রেনের কথা চিন্তা করে, যে দুইটা চিলড্রেন দৌড়াচ্ছে, চিলড্রেন এ যেটা এটা খুব দ্রুত দৌড়াচ্ছে, চিলড্রেন বি যেটা স্লোলি দৌড়াচ্ছে। এখন আহ, তারা মানে এই সেলের মধ্যে যেটা হয় যে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক অ্যাসিনক্রোনি থাকে, মানে কোনো নিউক্লিয়ার সাইটোপ্লাজমের মধ্যে কোনো সিনক্রোনাস যে বিষয়টা ওই জিনিসটা থাকে না, এরকম একটা বিষয়। আর সাইটোপ্লাজম নর্মালি ডেভেলপ করে, বাট নিউক্লিয়াস স্পেশালি নর্মাল ডেভেলপ করতে পারে না, কারণ ডিএনএ সিনথেসিস ডিফেক্টিভ থাকে, ফলে সাইটোপ্লাজম সামনে থাকে, নিউক্লিয়াস পেছনে থাকে, এবং এটাকে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক অ্যাসিনক্রোনি বলে, এরকম একটা বিষয় থাকে। তার মানে হাইপারসেলুলার বোন ম্যারো, ইরেথ্রয়েড হাইপারপ্লেসিয়া, মেগালোব্লাস্ট এবং এই জায়েন্ট সাইজের ব্যান্ড ফর্ম আমরা পাইতে পারি, সেরকম ফিচার্স থাকে। এবং আমরা ভিটামিন এসও করতে পারি, তখন আমরা ভিটামিনের লেভেলগুলো দেখতে পারি, ভিটামিন বি12 লো থাকতে পারে বা ফলিক অ্যাসিড লো থাকতে পারে, এটা ইম্পর্টেন্ট। এবং এই কথাগুলো জাস্ট এখানে একটু মনে রাখতে পারি। আর তারপরে চলে যাচ্ছি যে জায়গাটাতে, যে ভিটামিন বি12 এবং ফলেটের মানে ক্লিনিক্যাল কী কী ফিচার্স থাকতে পারে সেটা ক্রুশাল। আর আরেকটা কথা কি জানো, যে ফলেট এর ক্ষেত্রে ফলেটের ক্ষেত্রে মনে রাখবা, মানে জাস্ট চিন্তা করো, এই যে ফলেট, এই যে ধরো একটা লকার, আমি খুব সুন্দর উদাহরণ দিয়ে বলছি, এই যে ধরো একটা লকার, এখন এটার মধ্যে অনেক টাকা আছে, তো এই টাকাগুলো হচ্ছে ফলেট, মানে এই কালারের গুলো হচ্ছে ফলেট, এটাকে লক করে রাখা আছে। তো এই যে চাবিটা হচ্ছে ভিটামিন বি12, বুঝছো? সো ভিটামিন বি12টা হচ্ছে চাবি, এই কিটা। এখন আমার এটার মধ্যে অনেক টাকা আছে, বাট চাবি ছাড়া কিন্তু আমার এটা খুলতে পারবো না, রাইট? তো এই জন্য মনে রাখবা, এই জন্য আমার ভিটামিন বি12 কিন্তু এই আমরা বলি যে মিথাইল টেট্রাহাইড্রোফলেট, এই ফর্মে মেইনলি ফলেট এক্সিস্ট করে বেশিরভাগ। তো এই মিথাইল টেট্রাহাইড্রোফলেটকে আমাদের টেট্রাহাইড্রোফলেটে কনভার্টে ভিটামিন বি12 রোল প্লে করে, ঠিক আছে? এবং টেট্রাহাইড্রোফলেটই হচ্ছে ডিএনএ সিনথেসিসের জন্য আমাদের ফলেটের অ্যাক্টিভ ফর্ম। এই জন্য এই দুইটার মধ্যে ভালো একটা রিলেশন কিন্তু আছে। এবং ভিটামিন বি12 যদি ডেফিসিয়েন্সি কারো হয়, তাহলে আলটিমেটলি পার্সনটার বিভিন্ন ধরনের প্রবলেমস হবে। স্পেশালি আমরা বলি এরা মায়েলিন, যেটা মায়েলিনকে ড্যামেজ করে, এরা নার্ভের যে প্রোটেক্টিভ কাভারিং সেটাকে মায়েলিন বলি। সো মায়েলিনের ড্যামেজ করতে পারে, ওভারঅল নার্ভাস সিস্টেম একটা প্রবলেম ক্রিয়েট করবে। সো মাইলিন ব্রেকস ডাউন হয়ে যাবে, নার্ভ ইম্পালসকে প্রপারলি কন্ডাক্ট করতে পারবে না, এবং নিউরোলজিক্যাল সিমটমগুলো ডেভেলপ করবে। এবং ইউজুয়ালি ফলেট ডেফিসিয়েন্সির কারণে কিন্তু নার্ভ ড্যামেজ হয় না। এই জন্য আমরা বলি ভিটামিন বি12 এর কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, মানে আমরা বলি স্ট্রোকস গ্লোবিং সেন্সেশন টাইপের হয়, যে ধরো পেরিফেরালি হাত পা সকল জায়গায় কিন্তু নিউরোপ্যাথি হয়। আর বাট ফলেটের ক্ষেত্রে এরকম হয় না, এখানে কোনো মাইলিন ড্যামেজ হয় না। ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে পার্সেন্টের উইকনেস, প্যালোর, ফ্যাটিক, ব্রেথলেসও থাকবে, পাশাপাশি গ্লোসাইটিস থাকতে পারে। আমরা বলি রেড, স্মুথ, পেইনফুল, বার্নিং সেন্সেশন থাকতে পারে মানে টাঙে। আর আচ্ছা, যখন পার্সনটা স্পেশালি মানে ধরো কোনো স্পাইসি ফুডকে পার্সনটার টাং বার্নিং পুড়ে গেছে এমন মনে হয়। নিউরোলজিক্যাল ডিজিজের মধ্যে পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, টিংলিং, নামনেস, বার্নিং সেন্সেশন, পিন নিডল সেন্সেশন হতে পারে। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কারণে সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড হতে পারে, ফলে পার্সনটা হাঁটতে প্রবলেম হবে এবং ব্যালেন্স ঠিকঠাক থাকবে না, ভাইব্রেশন সেন্স লস হতে পারে, পজিশন সেন্স লস হতে পারে, এবং আলটিমেটলি পার্সনটার হচ্ছে তোমার উইকনেস হতে পারে। এরা ডরসাল কলামকে এফেক্ট করে, ডরসাল কলাম। এবং পাশাপাশি ফলেট ডেফিসিয়েন্সিতে মেইনলি মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া হয়, আর গ্লোসাইটিস হতে পারে, রেড, স্মুথ, পেইনফুল টাং হইতে পারে। তো নিউরোলজিক্যাল ডিজিজ এখানে কিন্তু প্রেজেন্ট থাকে না। তার মানে এখানে দুইটার মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্টসের মধ্যে এই দুইটা হচ্ছে আমাদের জানতে হবে। আর তাহলে মেগালোব্লাস্ট কি জিনিস আমরা বলছি, যে লার্জ অ্যাবনর্মাল ইম্যাচুর আরবিসি, যেটা হচ্ছে বোন ম্যারোতে পাওয়া যায় ডিফেক্টিভ ডিএনএ সিনথেসিসের কারণে। আর মেগালোব্লাস্ট ফর্মেশন হয় এবং সেখানে নিউক্লিয়ার সাইটোপ্লাজম অ্যাসিনক্রোনি থাকে মেগালোব্লাস্টের মধ্যে, এটাও আমরা বলে ফেলছি।
আর আরেকটা বিষয় হচ্ছে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়ার কারণ তাহলে ভিটামিন বি টুয়েলভ ফলেট তো আছে, কম্বাইন্ড ডেফিসিয়েন্সি থাকতে পারে ড্রাগের মধ্যে। মিথোটিক যেটা একটা ড্রাগ যেটা এটা করতে পারে। ক্লিনিক্যাল ফিচারগুলো কি হয় সেটা আমরা বলে ফেলছি। মেইনলি হচ্ছে এটা ইনসিডিয়াস অনসেট হয় আস্তে আস্তে উইকস মান্থস ধরে। এবং এখানে ইভেন জন্ডিসও থাকতে পারে, বুঝছো। এটাকে আমরা বলি লেমন ইয়েলো টিন কালার, বা সাথে অ্যানিমিয়াসে জন্ডিসও আছে, এরকমও হইতে পারে। আহ, কারণ অ্যাবনর্মাল আরবিসি গুলা ডিস্ট্রয় হয় বোন ম্যারোতে, বুঝছো, সার্কুলেশন ইন্টার করার আগে, এরকমও হইতে পারে। সো তার মানে পিল প্লাস স্লাইটলি ইয়োলিশ থাকার কারণে পার্সেন্টটা লেমন ইয়েলো কালারের একটা অ্যাপিয়ারেন্স হইতে পারে। গ্লোসাইটিস, গ্যাস্ট্রিনটেস্টাল সিমটমস, পারপুরা, স্কিন পিগমেন্টেশন, এগুলা থাকতে পারে। আর কমপ্লিট ব্লাড কাউন্ট করে আমরা হিমোগ্লোবিন কম পাবো, এমসিবি কম পাবো, এমসিবি বেশি পাবো, এমসিএইচসি এগুলো নর্মাল থাকবে। এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আমরা ম্যাক্রোবোলোসাইট, অ্যানাইসোপয়কুলোসাইটোসিস, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাইতে পারি। মাঝে মধ্যে লিউকোপেনিয়া বা থ্রোম্বোসাইটোপেনিয়া পাইতে পারি, এগুলো অতটা প্রমিনেন্ট না। এবং ডাব্লিউবিসি প্লাটিলেট কেন লো হতে পারে? কারণ ভিটামিন বি টুয়েলভ ফলেট এগুলো ডিএনএ সিনথেসিসে যেহেতু লাগে সব র্যাপিডলি ডিভাইডিং সেলে, তখন দেখা যায় যে অন্য সেলগুলো কম তৈরি হইতে, মানে সেল কাউন্ট কমে যেতে পারে। বোন ম্যারো ফাইন্ডিং আমরা হাইপারসেলুলার বোন ম্যারো, এরিথ্রয়েড হাইপারপ্লাসিয়া পাবো, কারণ অ্যানিমিয়াতে ইরিথ্রয়েড হাইপারপ্লাসিয়া থাকে, এবং মেগালোব্লাস্ট পাবো, জায়েন্ট মেটামায়োলোসাইট পাইতে পারি। ইভেন দেখা যায় নিউট্রোফিলের যে প্রিকারসর সেটাকে আমরা মেটামায়োলোসাইট বলি, ওইটাও কিন্তু অনেক অ্যাবনর্মালি লার্জ হয়ে যেতে পারে, বা ব্যান ফর্ম জায়েন্ট পাইতে পারি। আচ্ছা, বায়োকেমিক্যাল ফাইন্ডিংস আমরা আয়রন ইনক্রিজড পাইতে পারি, কারণ দেখা যায় যে আরবিসি, আমাদের ডেভেলপিং যে আরবিসিগুলো থাকে এগুলো মেরোর মধ্যে ম্যাচুর হওয়ার আগেই মরে যাইতে পারে, এবং আয়রন দেশ সেল রিসাইকেল হয়ে এরা ব্লাডের আয়রন বাড়িয়ে দিতে পারে, ফেরিটিনও ইনক্রিজড হতে পারে, এলডিএইচ বাড়তে পারে, এলডিএইচ এখানে বাড়তে পারে, এবং সেরাম হেপ্টোগ্লোবিন যেটা ওটা রিডিউস হয়, কারণ হেপ্টোগ্লোবিন হচ্ছে আমাদের রেড সেল থেকে, যে ডিস্ট্রয়েড রেড সেল আছে সেখান থেকে রিলিজ হয়ে এরা হেপ্টোগ্লোবিন বাড়াই দিতে, কিন্তু কমাই দিবে, রিডিউস হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওগুলা ওই ডিস্ট্রয়েড যে রেড সেল এগুলো হেপ্টোগ্লোবিনের সাথে, মানে হিমোগ্লোবিন যেগুলো ডিস্ট্রয়েড রেড সেল থেকে বেরোইছে ওইগুলো কি করবে, হেপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, ফলে আলটিমেটলি হেপ্টোগ্লোবিনের যে কাউন্ট ওটা কিন্তু কমাই দিবে। আচ্ছা, এবং এখানে আমরা পেশেন্টকে ট্রিট করার আগে, ধরো পেশেন্টের হিমোগ্লোবিন হচ্ছে 7 এবং হিমোগ্লোবিন 7, এবং পেশেন্টের ধরো এমসিবি আছে, আমি ধরলাম 118 ফেমটোলিটার, এবং এই ম্যাক্রোওভালোসাইট আছে, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল আছে, আমি ধরলাম এটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তো কিভাবে পেশেন্ট ডেভেলপ করছে? এটা কি ভিটামিন বি টুয়েলভ, ফলিক অ্যাসিড, নাকি পার্নিশাস এমিয়া, নাকি ইন্টেস্টিনাল ডিজিজ, মানে কেমনি কি? আনসার হচ্ছে আমি ভিটামিন বি টুয়েলভ লেভেলটা দেখলাম। আমি যদি দেখছি যে ভিটামিন বি টুয়েলভ লেভেল কম, তাহলে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি লেস লাইকলি। হ্যাঁ, বাট আমাদের জাস্ট ভিটামিন মানে বি টুয়েলভ কম, এটা ধরো আমি মানে লো ভিটামিন বি টুয়েলভ, এটাতে আমি বুঝে যাব যে হচ্ছে গিয়ে মানে ভিটামিন বি টুয়েলভটা আমি লেভেলটা আমি জাজ করলাম, ঠিক আছে। বাট এটাতে ডিফিসিয়েন্সি আছে এটা আমরা বুঝি, বাট এটা কেন হয়েছে এটা তো আমরা বুঝি না, রাইট? তারপরে হচ্ছে তোমার সেরাম সেরাম ফলেট লেভেল যদি লো হয় তাহলে ফলেট ডেফিসিয়েন্সি লাইকলি হইতে পারে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে সেরাম ভিটামিন বি টুয়েলভ ধরো কম পাইলাম, তার মানে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হয়তো বা আছে, বাট কেন আছে সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। এটা কি পোর্ট ডাইটের কারণে, পার্নিশাস অ্যানিমিয়ার কারণে, নাকি গ্যাস্ট্রিকটমির কারণে, এটা তো বুঝিনি। তারপর ফলিক অ্যাসিড যদি কম পাই তাহলে ফলেট ডেফিসিয়েন্সির কারণে হইতে পারে। আচ্ছা, এটা একটু জানবো। এবং আসলে এটার পরে আমরা আরও বিভিন্ন কিছু চেক করতে পারি, যেমন মিথাইল ম্যালোনিক অ্যাসিড নামে একটা কম্পোনেন্ট আছে, সেটাও আমরা চেক করতে পারি। কারণ এর মিথাইল ম্যালো নাইল কোয়ে থেকে সাকসিনাইল কোয়ে কনভার্টেশনে ভিটামিন বি টুয়েলভ লাগে। সো ওইখান থেকে আমি ভিটামিন বি টুয়েলভ যদি পার্সেন্টের অ্যাবসেন্ট থাকে তাহলে মিথাইল ম্যালোইক অ্যাসিড অ্যাকুমুলেট করে যাবে, সো এই জন্য এটা বেশি হাই থাকবে। সো যদি ওইটা হাই থাকে তার মানে হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি, মানে বিষয়টা এমন আর কি, বুঝতে পারছো? হেমোসিস্টিন লেভেল চেক করতে পারি, কারণ হেমোসিস্টিন থেকে মিথিওনিন কনভার্সনে ভিটামিন বি টুয়েলভ ফলেট লাগে। সো এই দুইটার কোনো একটা ডেফিসিয়েন্সি থাকলে দেখা যাবে হিমোসিস্টিন কনভার্ট হইতে পারবে না মিথিওনিনে। সো হিমোসিস্টিন বাড়বে ভিটামিন এই ডেফিসিয়েন্সিগুলোতে। আচ্ছা, তারপরে অ্যান্টি ইন্টেনজিক ফ্যাক্টর অ্যান্টিবডি আছে কিনা সেটা আমরা চেক করতে পারি, অ্যান্টিপাইটাল সেল অ্যান্টিবডি আছে কিনা। পার্নিশিয়াস অ্যানিমিয়া কি জিনিস সেটা আমরা অলরেডি বলে ফেলছি, যে অটোইমিউন একটা ডিজিজ। এবং এটা প্যাথোজেনিসিসটা একটু দেখে নিবা, গ্যাস্ট্রিক চেঞ্জে কি হয়, যে স্টোমাকে যেহেতু প্যারাইটাল সেলগুলোকে ডিস্টার্ব করে দেয়, থিন উইক এবং লস অফ প্যারাইটাল সেল এখানে হবে। ক্লিনিক্যাল ফিচারে সেম জিনিসগুলোই থাকবে, নিউরোলজিক্যাল ফিচার্সও এখানে থাকতে পারে। শিলিং টেস্ট নামে একটা টেস্ট আছে, এটা বলে আমরা একটু বলতে চাই। শিলিং টেস্ট মানে হচ্ছে যে পোর ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন হচ্ছে কারণ ভিটামিন মানে ইন্টেনসিভ ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। তো পেশেন্টকে আমরা কী করি, আমরা স্মল অ্যামাউন্ট অফ রেডিও অ্যাক্টিভ ভিটামিন বি টুয়েলভ এটা আমরা কী করি, পেশেন্টকে দেই। পেশেন্টকে ধরো খাইতে দিলাম, বা মানে পেশেন্টকে দিলাম পেশেন্টের বডিতে। তো দেওয়ার পরে ইন্টেস্টাইন এটাকে নর্মালি অ্যাবজর্ভ করার কথা। তো ভিটামিন ব্লাডে যাবে এবং পরবর্তীতে ইউরিন তো এক্সক্রিট করবে।
যদি ইউরিনে খুবই কম অ্যাপেয়ার করে তার মানে ভিটামিন বি 12 অ্যাবজর্পশন পোর। তারপরে আমি ইন্ট্রিনসিক ফ্যাক্টর আবার মানে এবার আমি ভিটামিন বি রেডিয়েক্টিভ ভিটামিন বি 12 দিছি, পাশাপাশি পেশেন্টটাকে ইন্টেনসিক ফ্যাক্টরে দিছি, ইন্টেনসিক ফ্যাক্টরে মানে সাপ্লিমেন্ট করছি। যদি অ্যাবজর্পশন নর্মালি থাকে তাহলে তার মানে পার্সেন্টের ইন্টেনসিভ ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি ছিল, এই জন্য পার্সেন্টটা পারে নাই তখন প্রপারলি অ্যাবজর্পশন করতে, যেহেতু ইউরিন আমি প্রপার আগে পাইছিলাম না, এখন আমি ইউরিনের নর্মাল পাচ্ছি এক্সক্রিশনে। আচ্ছা, আর এখনও যদি অ্যাবজর্পশন পোর থাকে তাহলে হয়তো বা পার্সেন্টের আইলিয়াল কোনো ডিজিজ হইতে পারে, এরকম একটা বিষয়। হ্যাঁ, তার মানে এইভাবে আমি কিন্তু কি টেস্ট করি বলো তো, শিলিং টেস্ট। তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে লেখা আছে, আমি জাস্ট একটু ওভারভিউ করছি, তোমরা সব জিনিসগুলো পড়ে নিবা। পার্নিশিয়াস অ্যানিমিয়া একটু ডিটেলসে পড়ে নিবা, তারপর হচ্ছে শিলিং টেস্ট আছে, এটাও একটু ডিটেলসে পড়ে নিতে পারো, শিলিং টেস্ট টার্মটা, আর এখানে ফাইন্ডিংগুলো পড়ে নিবা। আমি স্পেশালি যদি করে কিছু বলি, তোমার কোন পোর্শনটা প্রফের জন্য মাস্ট বা সুন্দর করে জানা লাগবে, সেটা হচ্ছে এই পোর্শনটা। হ্যাঁ, এই যে এই পোর্শনটা। আচ্ছা, এই পোর্শনটাতে কি পড়বা, মানে ব্লাড পিকচার দেখবা, ব্লাড পিকচারে কি কি ফাইন্ডিংস থাকে, এবং এই জিনিসগুলো তো বললা যে এখানে মেইন কথা হচ্ছে যে হিমোগ্লোবিন তো কমবে অ্যানিমিয়া, যেহেতু এমসিবি বাড়বে, এটা একটা ইম্পর্টেন্ট কথা। তুমি যদি পেরিফেরাল ব্লাড স্মেয়ার করো তাহলে সেখানে এই কথাটা একটু বলতে হবে যে ম্যাক্রো ওভালোসাইট তো পাবা, পাশাপাশি এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, হায়েল জলি বডিও পাওয়া যাইতে পারে, যদিও অনেক প্রমিনেন্ট না, বাট পাওয়া যেতে পারে হায়েল জলি বডি, এই কথাটা আরেকটা আলাদা করে একটু মনে রাখবা। আর হাইপার সিগমেন্টেড নিউট্রিফিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পাইতে পারবো। কয়টার বেশি থাকলে, 5টার বেশি থাকলে লোভ, নর্মালি 3 থেকে 5টা ইউজুয়ালি থাকতে পারে। আর এই বোন ম্যারো এক্সামিনেশন করে কি পাবা, যদি এইগুলো তো কনফার্ম না হতে পারে তো বোন ম্যারো এক্সামিনেশন আসবা, এবং এখানে কি কি পাবা, মেগালো মানে কি কি ফাইন্ডিংস পাবে এটা বলবা। এটা বলতে হবে যে হাইপার সেলুলার থাকবে, মাইলয়েড ইরিথ্রয়েড রেশিও মানে ইরিথ্রয়েড হাইপারপ্লাসিয়া থাকবে, যেন মাইলয়েড ইরিথ্রয়েড রেশিওটা কমে যাবে। এবং আমরা বায়োকেমিক্যাল টেস্টে এগুলো ইনক্রিজ পাইতে পারি, এলডিএসটে ইনক্রিজ পাইতে পারি, আর এই ভিটামিন এস এ করতে পারি। সো এভাবে তোমার এই জিনিস ওই পোর্শনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর শিলিং টেস্ট নিয়ে এখানে কিছু ইনফো আছে, আর একটু ডিটেলসে শিলিং টেস্ট দেখতে চাইলে তুমি এগুলো দেখতে পারো। মানে ইউরিনারি এক্সক্রিশন আমরা দেখি অ্যাকচুয়ালি, যে আমরা যে রেডিও অ্যাক্টিভ বা রেডিও লেভেল যে ওরাল ভিটামিন বি 12 খাইতে দিয়েছিলাম পার্সনটাকে, ফার্স্ট টাইম ইন্ট্রিনসিক ফ্যাক্টর দিইনি, পরবর্তীতে হয়তো আমি আবার দিছি, আবার সেভাবে আমি হচ্ছে এটা টেস্ট হয়তো বা করতে পারি। পার্নিশিয়াস অ্যানিমিয়া নিয়ে একটু ডিটেলসে জানবা। আর মোটামুটি দ্যাটস ইট। মেইনলি পরীক্ষায় ওই তোমার ফাইন্ডিংসগুলো ধরে, কি ফাইন্ডিংসগুলো বলো তো, ওই বোন ম্যারো বা ব্লাড পিকচার পিভিএফ ফাইন্ডিংসগুলোই মেইনলি পরীক্ষায় তোমাকে ভাইভাতে বেশিরভাগ টাইমে ধরবে। তারপরে বেসিক কিছু কোশ্চেন যেগুলো আমি লেকচার আলোচনা করছি এগুলো ধরতে পারে।